স্বাগত জানাই আপনাকে। আছেন গোলাম মাওলা রনি, রাজনীতিবিদ, লেখক ও কলামিস্ট। স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। যখন আমরা সংকটের কথা বলি, যখন রাজনীতির আস্থা অনাস্থার কথা বলি, সংকটের মধ্যেও কিন্তু রাজনৈতিক সংকটটি সব থেকে বড় জায়গা দখল করে আছে দর্শক। তাই রাজনীতি দিয়ে একটু শুরু করি। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আসি। রাজনীতির কথাই যেহেতু বলছিলাম, সাথে সংকটের কথা বলছিলাম, আমাদের রাজনীতি, নতুন বাংলাদেশের রাজনীতি আসলে এখন কোন ট্র্যাকে আছে বলে আপনি মনে করছেন? রাজনীতির ট্র্যাক খুঁজে পাওয়া তো খুব মুশকিল। কোন ট্র্যাকে আছে এটা খুঁজতে গেলে এখন যন্ত্র লাগবে। মুশকিলটাকে শুধু এই সময়ের জন্য নাকি মানে পূর্বের সময়গুলোতে হয়তো বা নির্ধারিত ছিল যে কে কোন ট্র্যাকে আসলে লাগাচ্ছে? একটা ফ্যাসিবাদী শাসন চলছে, বুঝতে পারছিলাম যে ফ্যাসিবাদ চলছে বা জনগণের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, অনেক কিছু ঘটছে, তাই না? তো বোঝা যেত, একটা সরকারের চরিত্র বোঝা যেত যে সরকারটা কেমন। তা এখন যে সরকার আছে সেটার চরিত্র বোঝা যায় যখন আমরা আমাদের আকাঙ্ক্ষার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? সেই সরকারের এখন রাজনৈতিক ট্র্যাক যখন বলতেছেন, সরকারের তো অনেক কাজ থাকে, তার মধ্যে রাজনীতি একটা অন্যতম প্রধান কাজ। তো যখন রাজনৈতিক ট্র্যাকের কথা বলেন তখন তো বুঝতে হবে যে রাজনীতিতে সংস্কার কত দূর, এগুলো সংস্কার নিয়ে কতটা আলোচনা হচ্ছে, কতটা ঐক্যমত্যে আমরা পৌঁছতে পারছি, কখন নির্বাচনের শিডিউল হবে, নির্বাচন হবে কি না, আদৌ নির্বাচনের কোনো আমাদের চিন্তাভাবনা আছে কি না, নির্বাচন জাতীয়, তাই না? এখন আপনি ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা তো সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন, অধিকাংশ যারা এখন রাজনৈতিক দল করবেন, তো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন এবং তারা রাজনৈতিক দল করার জন্য আলাদা একটা অফিস আছে আমাদের এই রাস্তার উপরে। ছাত্র রাজনীতির মধ্যে সেটি পড়ে, তারা রাজনীতি করছেন, তাহলে তারা অবস্থান করবেন, রাজনীতি করবেন। অন্যদিকে আর কোনো ছাত্রদের যে প্রতিনিধিত্বশীল কোনো সংগঠন বা যারা তাদের বক্তব্য ছাত্রদের কাছে পৌঁছাতে চায় তারা যেতে পারবেন কিনা, গেলে কুয়েটের মতো অবস্থা সৃষ্টি হবে কিনা, এই যে অবস্থা, সেই জন্য ট্র্যাকটা খুঁজে বের করে খুব মুশকিল না? ট্র্যাকটা বুঝার জন্য হয়তো আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে, আরো অনেক কিছু জানার দরকার আছে। আমি কোনো খোঁজ পাচ্ছি না। রেলওয়ে ট্র্যাক হলে বোঝা যেত যে এর উপর দিয়ে একটা রেলগাড়ি চলবে। জনাব গোলাম মাওলা রানী, আপনি কি ট্র্যাক খুঁজে পাচ্ছেন? না, আমি এখনো স্বপ্ন দেখছি। এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আকাশের চাঁদ আমাদের নিকট, আকাশের চাঁদ অথবা নক্ষত্রপুঞ্জর মধ্যে সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্রটি দেখে আমরা পথ চলি, ওই স্বপ্ন নিয়ে আমরা বিভোর আছি। ওনাকে নিয়ে আমরা একটা সময় স্বপ্ন দেখতাম যে পৃথিবীতে এত মানুষ, ভালো মানুষ থাকতে পারে, এত যোগ্য মানুষ থাকতে পারে, এত বড় বিশাল বাঙালি। একসময় আমরা বাঙালি বলতে অতীশ দীপঙ্করকে বুঝতাম, যার জ্ঞানে গুণের কাছে সারা পৃথিবী আমাদের মাথার উপর এসে বসেছেন, আমাদের মাথার মুকুট হয়ে, তাজ হয়ে। এখন সেই তাজ হয়ে এমন কিছু ঘটনা ঘটছে যে আমরা একটা ঘোরের মধ্যে আছি। একদিকে মাথায় স্বর্ণ মুকুট, আর নিচে যদি আমাদের কাপড় চোপড় না থাকে তাহলে যে একটা বিশ্রী অবস্থা তৈরি হয়, আমরা একবার মুকুটের দিকে তাকাবো না শরীরের দিকে তাকাবো, এই জিনিসটা আসলে এখন পর্যন্ত বুঝতে পারছি না। ফলে এগুলো নিয়ে আমি একটা ঘোরের মধ্যে আছি। যদি আপনি বাস্তব অবস্থাতে দেখেন, সরকারের উপদেষ্টা বা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কথাবার্তা শুনেন, মনে হচ্ছে যে বাংলাদেশের দুধ আর মধুর নহর প্রবাহিত হয়ে যাচ্ছে। আমরা অভাগা জাতি, আমরা দুধও দেখতে পাচ্ছি না, নহরও দেখতে পাচ্ছি না। ফলে আমরা বলতে গেলে সেই দুধ না খেয়ে, নহরের সে মধু না খেয়ে আমরা দিন দিন শুকিয়ে যাচ্ছি। আর যদি রাস্তায় আপনি হাঁটেন, জনগণের মধ্যে দেখেন, তখন দেখবেন যে অভাব, অভিযোগ, বিশৃঙ্খলা, অরাজকতা একেবারে এগুলো কিলবিল করছে চারিদিক থেকে, এবং আমাদেরকে অক্টোবসের মতো এমনভাবে চেপে ধরেছে। অনেকগুলো মশা যদি আপনাকে একসাথে আক্রমণ করে, অনেক বুদ্ধিমান মানুষের মাথা খারাপ হয়ে যায়। বা আপনি খেতে বসছেন, 100-150 মাছি এসে আপনাকে আক্রমণ করলো, তখন দেখবেন যে মানুষের বুদ্ধি কাজ করে না, নিজের গালে নিজে থাপ্পড় মারে, নিজের গালে নিজে খামচি মারে, রাগ হয়ে সে উঠে যায়, এরকম একটা অবস্থা। এখন এই সমাজের মধ্যে বিরক্তিকর এমন কিছু ঘটনা ঘটছে এভরিডে, এভরিহোয়ার। এই বিরক্তির কারণে হচ্ছে কি, মানুষ ঠিক এই কাউকে আক্রমণ করবে, কাউকে দায়ী করবে, কাউকে কিছু বলবে, তাও হচ্ছে না, বিকজ আমার মাথায় তো স্বর্ণের মুকুট আছে, তো আমি কাউকে কিছু বলতে পারছি না। একটু বিড়ম্বনাকর পরিস্থিতি বলতে পারবো। এটা বিড়ম্বনা কিনা, আমরা পাগলের মতো আচরণ করছি অনেকটা সবাই। মানে অনেকগুলো সমস্যা আমাদেরকে এমনভাবে ধরেছে যে আসলে কোনটি সঠিক, কোনটি ন্যায্য, কোনটি অন্যায্য, এই যে ধারণাটা, একটা মানবিক আশরাফুল মাখলুকাত হিসেবে আমার যে উইজডম রয়েছে, আমার যে চিন্তার ফ্রিডম রয়েছে, আমি বিচার এবং বিশ্লেষণ করে একটা ট্র্যাক, আপনি যে ট্র্যাকের কথা জানতে চাচ্ছিলেন, আমরা বলতে পারি যে এটা গণতন্ত্র।
এটি স্বৈরতন্ত্র, এটি ফ্যাসিবাদ, এটি রাজতন্ত্র। পৃথিবীতে রাজনীতির হাজারোটা যাকে বলে উপকরণ রয়েছে, কিন্তু এটা আমাদেরকে এরকম একটা ঘোরের মধ্যে ফেলে দিয়েছে। আমরা বুঝতে পারছি না আমরা কি জাহান্নামে বসে পুষ্পের হাসি হাসছি, নাকি জান্নাতে বসে সেই হুর গেলমানদের নিয়ে আমরা আনন্দ ফুর্তিতে একটা বিশাল স্বপ্নের জগতে আছি। আমরা বুঝতে পারছি না আমরা কি অভাবের সাগরে পড়ে গেছি, নাকি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আছি, নাকি আমরা কোথায় আছি। কোনো কিছুই আমরা রীতিমতো বুঝতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না, অ্যাসার্টেন করতে পারছি না, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না। অর্থাৎ আপনি বলছিলেন যে আপনি আসলে ঘোরের মধ্যে আছেন, স্বপ্নের মধ্যে আছেন, স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। বিষয়টা কিছুটা অনেকটা ওই রকম। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাদের দুজনের কথার প্রেক্ষিতে যে বিষয়টি আসলে চলে আসে সেটি হচ্ছে সংস্কার প্রশ্নে আসলে সাধারণ জনগণের প্রশ্নটি বারবার। সংস্কার বলতে সাধারণ মানুষ আসলে কি বোঝে? 2 বেলা ভাত, মাথা গোঁজার ঠাঁই, চিকিৎসা, শিক্ষা এবং শান্তি চায় মানুষ। জনগণের কাছে এই মৌলিক অধিকারগুলি হচ্ছে সংস্কার, এমনটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার কাছে সাধারণ জনগণের সংস্কারটা আসলে কি? না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন ওটা তো আমাদের সংবিধানেই আছে। মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আপনি দিবেন, এবং এটা দেওয়াটা রাষ্ট্রের একটা প্রধান দায়িত্ব। প্রত্যেক নাগরিক যাতে ভাত খেতে পারে দুবেলা, বা দুবেলা অন্ন পায়, তাদের যদি একটা নিরাপদ আশ্রয় থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা ভালো থাকবে যে তারা কাজকর্ম করবে এবং তাদের যে আয় সেটা দিয়ে তারা চলতে পারবে। তো এই জিনিসগুলো তো আমাদের একদম সরকারে যেই থাকেন, সেই সরকার যেরকমই হোক না কেন, যেমন ওই যে রাজনীতিতে অনেক তন্ত্র আছে না, তন্ত্রমন্ত্র, তো এখন সরকারেরও অনেক রূপ থাকতে পারে। ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিস্ট সরকার, মাফিয়া সরকার, লুটেরা সরকার, হ্যাঁ, আপনার সৈন্যদের সরকার, কিছু অন্য কোনো সরকার, নানান সরকার থাকতে পারে। কিন্তু সরকারের তো প্রধান দায়িত্ব জনগণের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের রাতের ঘুম নিশ্চিত করা, জনগণের কাজ করার অধিকারটা নিশ্চিত করা। এটা না করলে কোনো সরকারকে শেষ পর্যন্ত সরকার আর সরকার থাকে না। যদিও এই সরকারটা যেগুলো আমরা আশা করছি সেইটা প্রতিপালন করার জন্য যে সরকার দরকার সেটা হলো একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক সরকার। একটা লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশ ছাড়া এই জিনিসগুলো ঘটবে না। সুতরাং মানুষের তো ওই চিন্তা আছে। আর রাজনীতিবিদ যারা এলিটস আছেন, যারা রাজনীতি করবেন, যারা গণতন্ত্রের যারা পরিচালক বা গণতন্ত্র যারা চান, একটা গণতান্ত্রিক পদ্ধতি যাতে দেশে হয়, সেটার সাথে তো একেবারে আমাদের 18 কোটি মানুষের সম্পর্ক নাই, বা 12 কোটি ভোটার একসাথে সম্পর্কিত না। তো যারা সম্পর্কিত তারা ঠিক করবেন যে আমাদের গণতন্ত্রটা আমরা কিভাবে স্থায়ী করতে পারি। এবং সরকারের মধ্যে যত সরকার আছে তার মধ্যে একটা গণতান্ত্রিক সরকার এখন পর্যন্ত সবচেয়ে ভালো সরকার বা সবচেয়ে উপযুক্ত সরকার। এর বিকল্প এখনো তৈরি হয়নি। যদি বিকল্প তৈরি হয় তাহলে আমরা নতুন বিকল্প সরকারের চিন্তা করব। তো সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য যা কিছু ছোটোখাটো সংস্কার করতে হবে, সব সংস্কার তো আমরা এটা অনেকবার আলোচনা হয়েছে, এখন এটা ক্লিশে হয়ে যাচ্ছে দিন দিন, যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা সবাই জানি আমরা, এবং সংস্কার অনন্তকাল ধরে চলবে, এটাও আমরা সবাই জানি। তাইলে কখন কি সংস্কার করতে হবে সেটা তো বুঝবে না যে আমাদের যাদের মাথায় মুকুট আছে, যারা সরকার পরিচালনা করবেন। আমরা তো বুঝাইতে পারবো না, বা জনগণ বোঝাতে পারবে না। আপনি কারণ বাজারে এখনই মাইক নিয়ে নেমে যান, আপনি জিজ্ঞেস